বহুল আলোচিত সাবেক ডিবি প্রধান হারুন এখন কোথায় আছেন? দেশ ছেড়ে পালিয়েছেন নাকি দেশে থেকেই কোথাও গা ঢাকা দিয়ে আছেন? সবার মনে এখন এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে সাবেক ডিবি প্রধান হারুন এখন কোথায়। বিস্তারিত এসআই রাজের রিপোর্টে। যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই শেখ হাসিনা সরকার ৭১-এর মানবতা বিরোধী অভিযোগে বিভিন্ন জনকে ফাঁসি, কাউকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। মানবতা বিরোধী অপরাধের দায়ে ৬ জনের ফাঁসির আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মানবতা বিরোধী অপরাধের মামলায় ৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। রায় বলা হয়, আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ এবং বাণিজ্য উপদেষ্টা সালমান রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আটকের পর নিউ মার্কেট থানায় করা একটা হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছিল। পরদিন তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয় এবং ১০ দিনের রিমান্ড মঞ্জুর হয়। এখন তারা ডিবি হেফাজতে রিমান্ডে আছেন। রিমান্ডে তারা বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। বর্তমান সরকারকে আমরা দেখছি বেশ কিছু ক্ষেত্রে ভারতের সাথে চোখে চোখ রেখে জাতি হিসেবে আমাদের মর্যাদাবোধ জাগ্রত করছেন এবং ভারতকে বোঝাচ্ছেন, তোমরা যেমন একটা স্বাধীন সার্বভৌম জাতি রাষ্ট্র, আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। অন্তর্বর্তীকালীন সরকার কিছু কঠিন উদ্যোগ নিয়েছে, যার ফলে দীর্ঘমেয়াদে আওয়ামী লীগ বড় ধরনের ক্ষতির মুখোমুখি হতে যাচ্ছে এবং ইতিহাসে একটা অধ্যায় হতে যাচ্ছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কি হবে? তার ভাগে কি আছে? তাকে কি পদত্যাগ করতে হবে নাকি তিনি নিজেই পদত্যাগ করবেন? দর্শক বন্ধু আসসালামু আলাইকুম। নতুন একটি চাঞ্চল্যকর ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকের এই গরম গরম নিউজে আপনারা আজকে যে বিষয়টি দেখতে পারবেন সেই বিষয়টি হচ্ছে আইনমন্ত্রীকে রিমান্ডে নিয়ে কিন্তু সব তথ্য ফাঁস করে ফেলেছে। ৬ জন মন্ত্রী কিন্তু ফাঁসি রায় দেওয়া হয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, বেশি কথা বলবো না, আপনারা সরাসরি বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওটি দেখার একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখন এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেনি দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটি এমন ইন্টারেস্টিং ভিডিও আপনারা কখনো কোথাও দেখতে পারেননি, এমনটা শিওর দিয়ে আমি বলতে পারছি। আজকে ভিডিওটি দেখুন, আশা করি অনেক ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একটু স্কিপ করবেন না। প্রিয় দর্শক বন্ধুরা, যে ভিডিওর অংশ বেশি দেখে ভিডিওগুলো শুরু করেছিলাম সেই ভিডিওগুলো আপনারা বিস্তারিত মাধ্যমে একের পর এক দেখতে পারবেন। চলুন তাহলে এই ভিডিও থেকে লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে একের পর এক দেখে আসি। শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ এবং বাণিজ্য উপদেষ্টা সালমান রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আটকের পর নিউ মার্কেট থানায় করা একটা হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছিল। পরদিন তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয় এবং ১০ দিনের রিমান্ড মঞ্জুর হয়। এখন তারা ডিবি হেফাজতে রিমান্ডে আছেন। রিমান্ডে তারা বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন, সেই আলোচনায় যাব। কিন্তু তার আগে এই মামলাটা সম্পর্কে আমাদের একটু জানা দরকার, কারণ এই মামলাটাও বেশ চাঞ্চল্যকর। এই মামলার বাদী, যিনি পুলিশের গুলিতে নিহত হয়েছেন, তার মা, অথচ তিনি জানেনই না এজাহারে কি লেখা হয়েছে। কিন্তু এজাহারের নিচে তার স্বাক্ষর আছে। যে পুলিশ কর্মকর্তা এই এজাহারটি লিখেছেন তিনি পুলিশের গুলির কথা সেখানে উল্লেখ করেননি, বরং সেখানে উল্লেখ করা হয়েছে বিএনপি এবং জামাত শিবিরের নেতাকর্মীদের আঘাতে তিনি মৃত্যুবরণ করেছেন এবং এখানে আসামি করা হয়েছে স্বাভাবিকভাবে বিএনপি এবং জামাত শিবিরের নেতাকর্মীদের। অথচ এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ এবং বাণিজ্য উপদেষ্টা সালমান রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। তার মানে মামলার এজাহারের সাথে আমরা যদি মিলিয়ে দেখি তাহলে দাঁড়ায় এই দুজন বিএনপি এবং জামাত শিবিরের নেতাকর্মী। আশ্চর্যের বিষয় হলো ময়নাতদন্তে আবার গুলির কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সেই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। এখন অবশ্য হুকুমের আসামিদেরকে ধরা হয়েছে, যাদের হুকুমে এই কাজ করতে বাধ্য হয়েছেন সেই পুলিশ কর্মকর্তা। আচ্ছা, আমরা একবার ধরে নেই ৫ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেননি, তিনি দেশ থেকে পালিয়ে যাননি এবং যে কোনোভাবে এই আন্দোলনটা থেমে গেছে। এখনো আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। সেক্ষেত্রে এই মামলায় সালমান রহমান কিংবা আনিসুল হককে তো গ্রেফতার করা হতো না। কারা গ্রেফতার হতেন আমরা নিশ্চয়ই বুঝতে পারি। শেখ হাসিনা যদি ক্ষমতায় টিকে যেতেন তাহলে আমাদের কাউকেই তিনি ছেড়ে দিতেন না এবং এ কারণে গ্রাউন্ডগুলো তৈরি করা হয়েছে। নিজেদের নির্দেশে পুলিশকে দিয়ে গুলি করিয়ে মানুষ হত্যা করে সেই হত্যা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে বিএনপি জামাত শিবিরের নেতাকর্মীরা পিটিয়ে হত্যা করেছে। অথচ সেই মামলার বাদী যিনি নিহত হয়েছেন তার মা, এবং তিনি বলছেন পুলিশের গুলিতে তার ছেলে মারা গেছে। এটাই ছিল শেখ হাসিনার শাসনামল। অথচ এই মামলায় এখন গ্রেফতার করা হয়েছে সালমান রহমান এবং আনিসুল হককে, এবং তারা এই মামলার রিমান্ডে যে তথ্য দিচ্ছেন তাতে পরিষ্কার হচ্ছে যে হত্যাকাণ্ড ঘটেছে পুরো জুলাই মাস জুড়ে এবং ৫ আগস্ট পর্যন্ত তার নির্দেশদাতা স্বয়ং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেতুমন্ত্রী, যিনি সরকারি দলের সাধারণ সম্পাদক। আমরা একটু দেখি কি কি চাঞ্চল্যকর তথ্য দিলেন সালমান রহমান এবং আনিসুল হক ডিবির রিমান্ডে। যুগান্তরের রিপোর্ট, রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন সালমান ও আনিসুল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের নাম কেবল হত্যাকাণ্ডের সঙ্গেই সংশ্লিষ্ট নয়, প্রতিপক্ষকে ঘায়েল করতে রাষ্ট্রযন্ত্রকে চরমভাবে অপব্যবহারও করেছিলেন তারা। পাশাপাশি ভয়াবহ আর্থিক কেলেঙ্কারির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলেন সালমান। তাই রিমান্ডে হত্যা মামলার পাশাপাশি দেশের সার্বিক অর্থনীতির মন্দা অবস্থা সৃষ্টি করা সহ বিগত সরকারের অপকর্ম ও দুর্নীতি সহ নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা দিচ্ছেন অজানা অনেক চাঞ্চল্যকর তথ্য। এসব তথ্যের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আরও একাধিক মামলা করার চিন্তা করছে সরকারের সংশ্লিষ্টরা। পুলিশের পাশাপাশি সংশ্লিষ্ট কয়েকটি মামলা তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র যুগান্তরকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তারা এখন ডিবি হেফাজতে আছেন। যে মামলায় তারা রিমান্ডে আছেন ওই মামলায় কোনো আসামির নাম নেই, তবে অজ্ঞাতনামা হিসেবে
বিএনপি ও জামাত শিবির নেতাকর্মীকে আসামি করা হয়েছে। রিমান্ডের প্রথম দিনের জিজ্ঞাসাবাদে তারা দেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির জন্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দায়ী করেন। গ্রেফতারকৃতদের অপরাধ শুধু পুলিশ কেসের মধ্যে সীমাবদ্ধ নয়, শেয়ার বাজার সহ অনেক অর্থনৈতিক কেলেঙ্কারিতে জড়িত সালমান এফ রহমান সরকারের অনেক অপকর্মকে আইনি বৈধতা দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছেন আনিসুল হক। তাই তাদের জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে হত্যা মামলার পাশাপাশি অর্থনৈতিক ও আইনগত বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। সূত্র আরো জানায়, যে মামলায় সালমান এফ রহমান এবং আনিসুল হককে গ্রেফতার করা হয়েছে সেই মামলার ভিকটিম গুলিতে মারা গেছেন, অথচ এজাহারে বলা হয়েছে কোটা বিরোধী জামাত শিবির এবং বিএনপি নেতাকর্মীদের এলোপাথারি আঘাতে ভিকটিম শাহজাহান মারা গেছেন। মামলায় কেন মিথ্যাচার করা হয়েছে সেই বিষয় নিয়েও তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যে মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে সেই মামলার বাদী নিহত শাহজাহান আলীর মা আয়েশা বেগম। মামলার এজাহারে তিনি বলেন, আমার ছেলে শাহজাহান আলী নিউমার্কেট এলাকার বলাকা সিনেমা হলের গলির মুখে পাপোশের দোকানে কাজ করত। প্রতিদিনের মতো গত 16 জুলাই সকাল 9টার দিকে তার দোকানে কাজ করতে যায়। বিকাল 6টার দিকে অজ্ঞাত এক ব্যক্তি আমাকে ফোনে জানায় আমার ছেলে শাহজাহান আলী গুরুতর অসুস্থ অবস্থায় ধানমন্ডি পপুলার হাসপাতালে ভর্তি আছেন। আমি সেখানে যাওয়ার পর জানতে পারি ছেলেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমি ঢামেক হাসপাতালের মর্গে গিয়ে ছেলের মৃতদেহ শনাক্ত করি। পরে জানতে পারি 16 জুলাই আনুমানিক সন্ধ্যা 5:45টার দিকে কোটা বিরোধীদের মাধ্যমে গুরুতর জখমপ্রাপ্ত হয়ে নিউ মার্কেট থানাধীন টিটি কলেজের সামনে রাস্তায় পড়েছিল। জামাত শিবির ও বিএনপির অজ্ঞাতনামা আসামিরা লোহার রড, লাঠিসোঁটা ইত্যাদি দিয়ে আমার ছেলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এই মামলার বিষয়ে বাদী আয়েশা বেগম যুগান্তরকে বলেন, আমার ছেলে পুলিশের গুলিতে মারা গেছেন। আমরা গরিব মানুষ, লেখাপড়া জানি না। থানায় গিয়েছিলাম ন্যায় বিচারের জন্য। মামলার এজাহার আমরা লিখিনি, ওটা পুলিশ লিখেছে। পড়ালেখা না জানলেও স্বাক্ষর করতে পারি। পুলিশ এজাহার লেখার পর কেবল স্বাক্ষর দিতে বলেছে, তাই এজাহারে স্বাক্ষর করেছি। একদিকে যেমন ছেলে হত্যার ন্যায় বিচার চাই, তেমনি যেসব পুলিশ অফিসার মিথ্যা এজাহার লেখার সঙ্গে জড়িত তাদের বিচার দাবি করছি। আমি মামলার যে এজাহারটা পড়লাম সেখানে মনে হচ্ছিল আয়েশা বেগম এই কথাগুলো বলছেন, কিন্তু বাস্তবতা হলো এটা লিখেছেন একজন পুলিশ কর্মকর্তা। আয়েশা বেগম কেবলমাত্র নিচে স্বাক্ষর করেছেন এবং সেখানে কি লেখা আছে সেটা আয়েশা বেগমকে বলা হয়নি। অথচ আয়েশা বেগম নিজে জানতেন এবং পুলিশের ময়নাতদন্ত বলছে গুলিতে মৃত্যু হয়েছে শাহজাহান আলীর। অথচ এভাবে এজাহার সাজানো হয়েছে এবং আমরা জানি এভাবেই এজাহারগুলো সাজানো হয় এবং সেখানে বিরোধীদের টার্গেট করে করে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারের একটা আতঙ্ক ছড়িয়ে দেওয়া হয় এবং এই গ্রেফতার নিয়ে এক ধরনের বাণিজ্য পর্যন্ত শুরু হয়। জানতে চাইলে নিউ মার্কেট থানার ওসি আমিনুল ইসলাম যুগান্তরকে বলেন, ভিকটিম শাহজাহান গুলিতেই মারা গেছেন। তার মাথায় গুলির ছিদ্র ছিল। সেখান থেকে পিলেট উদ্ধার করা হয়েছে। শরীরের অন্যান্য স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়নি। এভাবেই সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরবর্তী সময় আমরা ঘটনাস্থল থেকে সিসিটিভির ফুটেজও সংগ্রহ করেছি, কারণ ক্ষমতার পালাবদল হয়ে গেছে। এক্ষেত্রে যে পুলিশ সদস্য এই ভুল করেছিলেন তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শাহজাহান হত্যা মামলায় সালমান এফ রহমান এবং আনিসুল হককে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে আমি ছাড়াও তদন্ত কর্মকর্তা ও ডিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা সংযুক্ত আছেন। জিজ্ঞাসাবাদে যেসব তথ্য বেরিয়ে আসছে তদন্তের স্বার্থে সেগুলি এখনই বলা যাবে না। তবে আমরা ইতিমধ্যেই জানতে পারলাম, যুগান্তর আমাদেরকে যেটা জানালো, আনিসুল হক এবং সালমান এফ রহমান নিজেদেরকে নির্দোষ দাবি করছেন এবং যা ঘটেছে, যে হত্যাকাণ্ড ঘটেছে, যে গণহত্যা ঘটেছে, এর জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দায়ী করেছেন। ইতোমধ্যেই সালমান এফ রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন তদন্ত করতে শুরু করেছে এবং আনিসুল হকের বিরুদ্ধেও আরও একাধিক মামলার প্রস্তুতি চলছে। কিন্তু মূল বিষয় হলো, রিমান্ডে যেসব চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন আনিসুল হক এবং সালমান এফ রহমান, তার ভিত্তিতে যথাযথ তদন্তের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে মামলা হতে হবে এবং তাদেরকে গ্রেফতার করতে হবে। মোহাম্মদ সাইফুল আলম মাসুদ ওরফে আসালম নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছেন। তবে শুধুমাত্র তার কপালে দাগ ফেলাননি, জাতির কপালেও দাগ ফেলে দিয়েছে। 1985 সালে ক্ষুদ্র পরিসরে শুরু হয়েছিল এই মানুষটির যে প্রতিষ্ঠানগুলো আছে সেটা যাত্রা। আর আজকের দিনে বাংলাদেশের এমন কোনো সেক্টর নাই যেখানে তাদের দখলদারিত্ব নেই বা ব্যবসা সম্প্রসারিত হয়নি। প্রায় 1,80,000 মানুষের বিশাল একটা পরিবার এই গ্রুপটা। কিন্তু 2017 সালের আগে এই প্রতিষ্ঠানটা বা এই পরিবারটা শুধুমাত্র ব্যবসাকে কাজে লাগিয়ে তারা যে জায়গা তৈরি করেছিল 2017 থেকে 24 এই 7 বছরে এত পরিমাণ দুর্নীতি, লুটপাট, সরকারের প্রশ্রয়ে, বিশেষ করে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংকিং খাত, দ্য হার্ট অফ বাংলাদেশ ব্যাংক সেক্টর যেটাকে বলা হয় থাকে, ইসলামিক ব্যাংকটাকে লুটে পুটে বউ, জামাই, ছেলে, কন্যা নামে বেনামে প্রায় 50,000 কোটি টাকা তারা এই ব্যাংকটা থেকে বের করে নিয়েছে। আর এটার পেছনে অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের অনেক উপর মহলের মানুষরা কানেক্টেড। শকুনের নজর তখনই পড়ছিল, তবে প্রত্যেককেই আয়না ঘরে বন্দী করা হোক। দর্শক, আজকের ভিডিওতে আমরা আসালম গ্রুপের বেশ কিছু কর্মকাণ্ডের তথ্য আপনাদের সামনে প্রকাশ করতে যাচ্ছি। আজকে অনেকে দেখেছেন যে গত 2 দিন যাবত আমরা দেখছি যে আসালম গ্রুপ, ইভেন সালমান এফ রহমান, এই দুই খেকো সালমান এফ রহমানের কাছে 36,000 কোটি টাকা এরা রাষ্ট্রীয় ঋণ রাখা হয়েছে, মানে ব্যাংকগুলো থেকে এরা খাওয়া ফেলছে। আর পাশাপাশি আসালম খাইছে কত 50,000। তাহলে চিন্তা করেন এই দুইটা মানুষ, তাদের মতন আরো কত রাঘব বল, বেনজির, আরো কতজন এরকম আছে, পুরো রাষ্ট্রটাকে এরা কলাপস করছে। তবে এই আসালম বা সালমানদের চলাফেরা শুধুমাত্র আওয়ামী লীগ সরকারের সাথেই নয়, যখন যেই সরকার আসে তারা কিন্তু সেই সরকারের সাথে সেটেলমেন্ট করে, তারা তাদের এই ব্যবসাকে পরিচালনা করে। আসুন আমরা তথ্য দেখছি যে কিভাবে কি করলো। সাল 2017 ওই বছর বাংলাদেশ সরকারের রাজনৈতিক সিদ্ধান্তে ইসলামী ব্যাংকে
ব্যাংককে জামানত মুক্ত করার নামে বেসিক্যালি এই ব্যাংকটাকে দখল করা হয়। আর এরপর 7.5 বছরে নামে বেনামে ব্যাংকটি থেকে প্রায় 50,000 কোটি টাকা বের করে নিয়েছে এসালম গ্রুপ এবং তার স্বার্থ সংশ্লিষ্ট রাজশাহীর নাবিল গ্রুপ। এই অর্থ ব্যাংকটির মোট ঋণের 1/3 মানে ইসলামী ব্যাংক যে পরিমাণ ঋণ দিয়েছে তার 3/1 তারাই খাইছে। আর এই টাকাগুলো ঋণ দিতে মানা হয়নি কোনো নিয়ম কানুন। ঋণের যে তথ্য পাওয়া গেছে ব্যাংক থেকে পাচার করা অর্থের প্রকৃত পরিমাণ তার চেয়ে আরো বেশি বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আর এই টাকাটা বের করা হয়েছে আসালম গ্রুপের চেয়ারম্যান সাইফুল ইসলাম, তার স্ত্রী, মেয়ের স্বামী, আত্মীয় সহ কর্মকর্তা কর্মচারীদের নামে যারা বিশ্বস্ত। ঋণ হিসাবে অর্থ বের করতে তৈরি করা হয়েছিল নতুন নতুন প্রতিষ্ঠান। আর পিকে হালদার 4টি আর্থিক প্রতিষ্ঠান থেকে যেভাবে টাকা বের করেছিলেন অনেকটা একই কাদায় ইসলামী ব্যাংক থেকেও অর্থ বের করা হয়। আজ তাক বাংলায় রোকেয়া প্রাচীর একটা ইন্টারভিউ যখন পাবলিশ হয়েছিল সেটার কিছু গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট নিয়ে কথা বলেছিলাম গতকাল। আরেকটা ক্লিপ আমার সামনে আসলো, তাতে তারা আবার নতুন করে এটা দিয়েছেন। এটা সম্ভবত পরে হয়েছে না আগেরই অংশ, আই ডোন্ট নো, কিন্তু এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আছে সেটা নিয়ে একটু বলতে চাই। এবং আমি আবারও বলছি যে ভারত আগে তার যা যা ন্যারেটিভ আমাদের সামনে এনেছিল আমাদের এই গণঅভ্যুত্থান সফল হবার পর, অনেকগুলো চ্যানেল তাদের মতো করে কথা বলেছে, কিন্তু ওগুলো তাদের একতরফা বক্তব্য ছিল, তারা তাদের মতো করে বলেছে। কিন্তু এবার একজন বাংলাদেশের মুখ দিয়ে এই কথাগুলো বের করার চেষ্টা করছে। দুটো ডাইমেনশন কিন্তু ভিন্ন, এবং সেই পয়েন্ট অফ ভিউতে আমি মনে করি যে এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের কগনিজেন্সে নেওয়ার জন্য, এবং এটা আরও ডাইমেনশন আছে। আমি আসবো সেই জায়গায়। তার আগে আজ তাকেরই আরেকটা ভিডিও ক্লিপ আপনারা একটু দেখে নেবেন প্লিজ। মানে কিভাবে আমাদের এই অভ্যুত্থানটাকে তারা ফ্রেম করার চেষ্টা করছে, স্টিগমাটাইজ করার চেষ্টা করছে, সেটাও খুব চমৎকারভাবে আছে। সেটা হলো ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াতের দপ্তর পুনর্বন্টন যখন করা হলো, আমরা জানি আসলে যদি আমরা একটা সরকার চেঞ্জ করতেই পারে, তারপর যদি একটু কার্যকারণ খুঁজতে যাই, আমরা যে কারণটা হয়তো খুঁজে পাবো যে উনি সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের রাজনীতি নিয়ে যে কথাগুলো বলেছেন সেটা অনেকেই ক্ষুব্ধ করেছে। আমরা দেখলাম যে গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের অনেকেও এটা নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন। আমি ব্যক্তিগতভাবে অবশ্য মনে করি আই মেড এ ভিডিও অন দ্যাট, এটা একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। যাই হোক, তো ব্রিগেডিয়ার শাখাওয়াতকে যদি সরানো কোনো কারণে হয়ে থাকে, দ্যাট ওয়াজ দ্য রিজন। কিন্তু আজ তাক বলার চেষ্টা করছে ভেরি ইন্টারেস্টিংলি যে উনি দুর্গাপূজার ছুটি নিয়ে কথা বলেছেন, ছুটি বাড়ানোর জন্য প্রপোজ করতে চেয়েছেন। একটা ক্লিপও তারা সেখানে দেখিয়েছে। আমরা জানি উনি বলেছেন যে দুর্গাপূজার ছুটি 3 দিন হতেও পারে, আমি রিকমেন্ড করি, না হলে অন্তত যাতে 2 দিন হয়। সো উনি দুর্গাপূজার ছুটি বাড়াবেন এই কথা বলার কারণে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে অন্য মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে, এটা তারা ক্লেম করছে। তাহলে আমরা বুঝতে পারি যে প্রোপাগান্ডার ধরনটা কি, তাদের সেই পুরনো ফ্রেমিং, এবার তারা সাথে কিছু জিনিস এখানে যোগ করে তাদের এই ডিসইনফরমেশন ছড়াচ্ছে। উই হ্যাভ টু বি কেয়ারফুল। যে কথা বলছিলাম যে রোকেয়া প্রাচীর ওপরে যা হচ্ছে সেটা তার বয়ানে যেরকমভাবে বলা হচ্ছে, আমাদের দিক থেকে, আমাদের জায়গা থেকে এটা একটা সংকট তৈরি করবে। আমি আশা করি আমাদের সরকার এই ব্যাপারটা খেয়াল করছেন। রোকেয়া প্রাচী গোপন ডেরায় থেকে কি অবস্থা দেখুন, এই টাইপের হেডলাইন দিয়ে ওখানে উনি বলছেন যে তিনি নাকি এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়ে বেড়াচ্ছেন। উনি 14-15 তারিখে যে পোশাক ছিলেন একই পোশাকে আছেন, উনি পালিয়ে বেড়ালেও একই পোশাকে থাকার দরকার ছিল না। উনি কোথাও তো আশ্রয় আছেন। এগুলো সবকিছু আসলে পরিস্থিতিটাকে বিভৎস করে প্রমাণ করার চেষ্টা উনি করছেন। উনি ওনার ব্যাগ হারিয়ে গেছে ইত্যাদি ইত্যাদি বলছেন। একটা জায়গায় উনি বলছেন উনি রাস্তায় বেরোতে পারছেন না, উনি জানেন না ওনার পরিণতি কী হবে, উনি মনে করেন ওনার আয়ু আর খুব বেশি দিন নেই, তাকে মেরে ফেলা হবে। উনি কিন্তু এই কথাটা ক্রমাগত বলার চেষ্টা করছেন। তার মানে ওনার ন্যারেটিভটা হচ্ছে মুজিবের 32 নম্বরে গিয়ে শ্রদ্ধা জানানোর কথা বলার কারণে তাকে মেরে ফেলার চেষ্টা হচ্ছে এখন। ধানমন্ডিতেও নাকি বলেছিল, আমি গত ভিডিওতেও বলেছি, তাকে মেরে ফেলার পরিকল্পনা থাকলে উনি বেঁচে ফিরতে পারতেন না। যা হয়েছে সেটাকেও আমরা ডিনাউন্স করি, যতটুকু হয়েছে। তিনি কিছুটা হেনস্থার শিকার হয়েছেন, তার ভাষ্য মতেও যদি ধরে নেই, ঠিক হয়নি কোনো ক্রমেই, কিন্তু মেরে ফেলা হবে। এই যে একজন নারী বলছেন তার এই মুজিবের প্রতি শ্রদ্ধা দেখানোর চেষ্টার কারণে তাকে মেরে ফেলা হবে খুব। এবং উনি যেহেতু অভিনেত্রী, মায়া কান্না কাঁদছেন। আমরা মায়া কান্না শব্দটাই বলবো, কারণ আপনি যখন মিথ্যা কথা বলে কাঁদেন ওটা মায়া কান্না। ঠিক ওনার নেত্রী শেখ হাসিনার মতো, একজন মিনি শেখ হাসিনা বা গরিবের শেখ হাসিনা আমরা এভাবে বলি না, সেটার রোল উনি প্লে করছেন, কাঁদছেন, খুব ইমোশন দেখাচ্ছেন, এবং আমাদের এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। পুলিশের মৃত্যু নিয়ে, মানে পুলিশকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলেছে, কি অপরাধ তাদের তিনি জানেন না। পুলিশের লাশ নাকি অনেক পুড়িয়ে দিয়েছে, ঝুলিয়ে রেখেছে। পুলিশের কি অপরাধ উনি জানেন না। প্রথম কথাটা হচ্ছে পুলিশ না, বাংলাদেশে এই মানে আওয়ামী মাফিয়া রেজিমের পতনের পর থেকে পুলিশকে নিয়ে আমি একটা দীর্ঘ ভিডিও করেছি। পুলিশের উপরে কোনো রকম কোনো হামলা, মেরে ফেলা তো দূরেই থাকুক, না হয় আওয়ামী লীগের উপরে যেন না হয়, সেগুলো নিয়ে কথা বলেছি। আমার প্রথম ভিডিও সেটা ছিল। এখনও আমি প্রটেস্ট করি এই সব কিছু নিয়ে, কিন্তু পুলিশের ওপরে মানুষের ক্ষোভ উনি জানেন না কেন। হ্যাঁ, খুব স্বাভাবিক। আসলে আপনি তো মিস প্রাচী, আপনি তো আসলে ওই মাফিয়াদের দোসর ছিলেন, তাকে কালচারালি ডিফেন্ড করে তাকে ভাসিয়ে রাখার চেষ্টা করেছেন। সুতরাং পুলিশের কোনো সমস্যা আপনার লাগার কথা না, কারণ আপনিও হয়তো ব্যবহার করেছেন কখনো পুলিশকে আপনার প্রয়োজন। আপনার কাছে তো প্রভুভুক্ত দারুণ এক গুন্ডা বাহিনী, সুতরাং আপনি সমস্যা ফেস করার কথা ছিল না। ওগুলো যারা বাইরে ছিল, যারা তার বিরুদ্ধে ছিল, এই সরকারের বিরুদ্ধে কথা বলেছে, কাজ করার চেষ্টা করেছে, তারা খুব ভালো জানে। এই যে বাংলাদেশের পুলিশ কি হয়েছে, বাংলাদেশের পুলিশ কেন এই জায়গায় গেছে, বাংলাদেশের পুলিশকে কেন এক দলে পালাতে হলো,
যেটা এরশাদ পতনের পরও হয় নাই। এই কার্যকারণ বুঝতে হবে। কিন্তু উনি এখানে এগেইন ডিসইনফরমেশন ছড়াচ্ছেন পুলিশকে নিয়ে। একটা জায়গায় উনি খুবই আপত্তিকর কথা বলেছেন, সেটাও খুব ইম্পর্টেন্ট। তার আগে আবারও মন্দির নিয়ে বলা হচ্ছে যে মন্দিরে হামলা হয়েছে, বলা হচ্ছে উনি বলছেন বলা হচ্ছে পাহারা দিয়েছে মুসলিমরাই, বলে সেটা নাকি 5%, তার মানে 95% মন্দির ঝুঁকিতে ছিল এবং হামলা হয়েছে। ওনার বক্তব্যের ইন্টারপ্রিটেশন কিন্তু এরকম বিভৎস কথা। একটা জায়গায় উনি বলছেন দেশ কাদের শাসনে আছে, কোটা বাহিনী নাকি ডক্টর ইউনূস? মানে এই প্রশ্ন করে কোটা বাহিনী শব্দটা তিনি বারবার ব্যবহার করছেন স্টুডেন্টদেরকে ইন্ডিকেট করে কোটা বাহিনী। তারপর তাকে অ্যাঙ্কার প্রশ্ন করে যে তাহলে কি ডক্টর ইউনূসকে সামনে রেখে অন্য শক্তি দেশটাকে চালাচ্ছে? প্রাচী সেটার জবাব একটু ডজ করে বলছেন এটা আপনারা খুঁজে বের করুন, কিন্তু এটা দৃশ্যমান। তার মানে উনি নিজেও বলছেন যে কোটা বাহিনী সব করছে। তার মানে উনি ক্লেম করতে চাইছেন, উনিও ওনার পুরো বক্তব্যটা আমি দিয়ে দেবো, আমি আপনারা শুনবেন। বক্তব্যটা হচ্ছে ডক্টর ইউনূস সামনে একটা শিখণ্ডীর মতো খাড়া করা আছে, মূলত কোটা বাহিনী তার ভাষা মতে। এবং এই কোটা বাহিনী কারা? যারা হিন্দুদের মন্দিরে হামলা করে, যারা নিরপরাধ পুলিশকে পিটিয়ে মারে, যারা রোকেয়া প্রাচীর মতো মানুষকে মুজিবের ওখানে গেলে হত্যার হুমকি দেয়। এই হচ্ছে তার বক্তব্য, আমরা বুঝতে পারবো। তার মানে 32 নম্বরের কথা বলা হচ্ছে, বিভিন্ন চ্যানেলকে নিউজ তৈরিতে বাধা দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি, কাউকে কোনো ভিডিও করতে দেওয়া হয় নাই, কিছু বাধার কথা আমরা শুনেছি। কিন্তু ওই 32 নম্বরে সেদিন যা যা হয়েছে ইন্টারন্যাশনাল মিডিয়াতে প্রচুর ভিডিও আমরা দেখছি, প্রচুর ভিডিও দেখছি, ভারতীয় চ্যানেলগুলোতে দেখছি। তো তাহলে আসলে এটা করতে দেওয়া হয়নি মানেটা কি? তাদের বক্তব্যটা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে কেউ কথা বলতে পারবে না, কেউ টু শব্দ করতে পারবে না, যাই করবে তাকে শেষ করবে। এবং মানুষ যেহেতু তীব্র ভীতিতে আছে, প্রায় সব মানুষ ওনার কথা মতে তীব্র ভীতিতে আছে, তারা টু শব্দ করছে না এই কোটা বাহিনীর ভয়ে, এবং দেশ চালাচ্ছে কোটা বাহিনী। এমনি একটা কথা অবশ্য রোকেয়া প্রাচীর মনে রাখা দরকার, একটা গণঅভ্যুত্থানে যখন একটা স্বৈরাচারী মাফিয়া সরকারের পতন হয়, সেই গণঅভ্যুত্থানের নেতৃত্ব যারা দিয়েছে তারা পুরো দেশের নিয়ন্ত্রণ নেয়। আমাদের তো অতটুকুও তারা করেনি, অতটুকুও করেনি। তারা অবশ্যই মাঠে থাকবে এবং এই দেশ কিভাবে চলবে। যেমন উনি বলছেন যে কোথাও কোনো ভিসি, কোনো কলেজের প্রিন্সিপাল পছন্দ হলো না, তারা গিয়ে তাকে নাকি ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে দিয়েছে। আমি তো ব্যক্তিগতভাবে মনে করি তার পেয়ারের যে ভিসি প্রিন্সিপালরা বিভিন্ন জায়গায় পদে বিভিন্ন মানুষজন আছে উচ্চ পদে, সব তো তাদের সহযোগী ছিলেন। সুতরাং রাইটলি আমাদের যারা এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, যারা একসাথে অভ্যুত্থান করেছেন, তারা যখন এগুলোর বিরুদ্ধে দাঁড়ায়, রাইটলি দাঁড়ায়, জনগণের স্বার্থে দাঁড়ানো। তারা অনেক কম করছেন, বললাম তো যে তারা আরও বেশি, কারণ আমাদের এখনো অনেক সমস্যা রয়ে গেছে, তাদের রোল প্লে করতে হবে। এই রোল প্লে করার মধ্যে সমস্যার কিছু না, এটা দোষের কিছু না, এটা একটা নিয়মতান্ত্রিকভাবে সরকার আসেনি, এটা বরং ঘাট ধাক্কা দিয়ে শেখ হাসিনার মাফিয়া সরকারকে ফেলে দেয়া যে গণঅভ্যুত্থানের নেতৃত্ব যারা দিয়েছে, যারা গণঅভ্যুত্থান ঘটিয়েছে, তাদের কথা শুনতে হবে। নো ওয়ে, তারা কিছু ভুল করবে না তা না। পৃথিবীর প্রতিটা সরকার ম্যাচিওর মানুষরাও ভুল করে, আর এরা ভীষণই তরুণ, তারা দু একটা ভুল করতেও পারে। আমরা সেগুলো নিয়েও কথা বলবো, কিন্তু তার জন্য তাদেরকে একেবারে দানবে পরিণত করে দেবো, দ্যাটস ভেরি ব্যাড। শেষ অংশে এসে তাকে 71 সাল নিয়ে জিজ্ঞেস করা হয়, তিনি সেখানে বলেন যে ভারত বিরোধিতার অ্যাটিটিউড দেখা যাচ্ছে। এটা ন্যারেটিভ হচ্ছে সে 71, তাদের সেই পুরনো গল্প, তাদের সেই ভৃত্য মানসিকতা যে পাকিস্তানের মানে ভারত যদি পাশে না থাকতো তাহলে বাংলাদেশ এখনো পশ্চিম পাকিস্তানের হাতে নির্যাতিত নিষ্পেষিত হতো। এবং এই স্বাধীনতা যারা 71 সালে যায় নাই তারাই ভারত বিরোধী ছিল, আজও তারাই আসলে ভারত বিরোধিতা করছে এবং এটাই উস্কানি দিচ্ছে। এদের প্রভাবেই কিছু মানুষ এই কাজটা করছে, কারণ বাংলাদেশ তার 71কে যদি মনে রাখে, ভারতের সাথে বন্ধুত্ব এবং সুসম্পর্ক, শ্রদ্ধা, উনিও বলেন না কিন্তু আমি একটু বলে দেই, পাঁচাটাও রাখতে হবে, এই হচ্ছে তার বয়ান। তার মানে আমরা খেয়াল করছি পুরো স্টোরিটা হচ্ছে এরকম। আমরা এইভাবে যদি আসি, ভারতের কাছে আমাদের, ভারতের প্রতি আমাদের বিদ্বেষ, ক্ষোভ কেন, ঘৃণা কেন, একমাত্র ভারতই সেটার জন্য দায়ী। এবং সেটা কেন দায়ী আমরা বহুবার কথা বলেছি, নতুন করে দরকার নেই। কিন্তু এই যে মিথ্যা প্রোপাগান্ডা, এই যে ডিসইনফরমেশন, এটাকে উনি গ্রাউন্ড দিচ্ছেন। সাথে আমরা যোগ করবো একটা জিনিস, খেয়াল করি, সেটা হচ্ছে রোকেয়া প্রাচী একজন নারী যিনি অভিনেত্রী। এই একটা আলাদা আইডেন্টিটি জায়গা। সুতরাং বাংলাদেশ জঙ্গিদের হাতে, বাংলাদেশ ইসলামিস্টদের হাতে পুরোপুরি চলে গেছে, তাতে একজন নারী যিনি সেকুলার অভিনেত্রী, যিনি শিল্প সংস্কৃতির কথা বলেন, তার উপরে জীবনের হুমকি তৈরি হচ্ছে, এই ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এবং আমরা খেয়াল করছি এটা খারাপ জিনিস ইন এনি কনসিডারেশন। এবং এই কাজগুলোর পুরো ব্যাকগ্রাউন্ড, আপনি হিন্দুর উপরে হামলা, ভারত বিদ্বেষ, স্বাধীনতার ক্ষেত্রে ভারত যেহেতু সাহায্য করেছে, যেহেতু আমরা পাকিস্তানকে ইনট্যাক্ট রাখতে পারি না, সেজন্য ভারত বিদ্বেষ। এবং ওরাই দেশ চালাচ্ছে ডক্টর ইউনূসকে সামনে শিখণ্ডীর মতো রেখে, কোটা বাহিনী। এবং এই কোটা বাহিনী চরিত্রগতভাবে ইসলামী জঙ্গি। ভারত বিভিন্ন ক্ষেত্রে চ্যানেলগুলো যেভাবে বলার চেষ্টা করেছিল ঠিক একই পয়েন্ট, কিন্তু আমি সতর্ক করছি একটা জায়গায়, ধরুন রিপাবলিক বাংলা আরও বাজে ভাষায় আরও বাজেভাবে বলেছে, এবং আরও তাদের ইনফ্লেকশন অফ ভয়েস, তাদের টোন, তাদের স্ট্রেস এমন ছিল যে বাংলাদেশে কেয়ামত ঘটে গেছে। কিন্তু ওটা হলো তার একতরফা বক্তব্য, সে কতগুলো জিনিস দেখাচ্ছে এবং সেটাকে তার মতো করে ইন্টারপ্রিট করছে। কিন্তু সেটা যখন বাংলাদেশের একজন পরিচিত মানুষকে দিয়ে করানো হয়, রোকেয়া প্রাচীর পরিচয় দেওয়া হচ্ছিল, তিনি নাটক করেছেন, সিনেমা করেছেন, জাতীয় পুরস্কার পেয়েছেন, তার সিনেমা অস্কারের জন্য, গানের জন্য সম্ভবত নমিনেটেড হয়েছে, এগুলো তারা বলেছেন। তার মানে তার যে একটা সোশ্যাল ক্যাপিটাল আছে সেটাও তারা এস্টাবলিশ করতে চাইছেন। এটা করে সেই মানুষকে দিয়ে যখন এই কথাগুলো বলানো হয়, সেটা ডিফারেন্ট ডাইমেনশন তৈরি হয়। সেই ডাইমেনশনটা তৈরির চেষ্টা করা হচ্ছে।
রোকেয়া প্রাচী সজ্ঞানে মিথ্যাচার করে ডিসইনফরমেশন ছড়িয়ে বাংলাদেশের ক্ষতি করতে চাইছেন, আমাদের এই যে অভ্যুত্থান সেটাকে কোনো না কোনোভাবে বিতর্কিত করতে চাইছেন। এটা গর্হিত অপরাধ, ভীষণ। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিওতে পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।